বাংলাদেশে বর্তমানে কার্ডের ছড়াছড়ি চলতেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, জ্বালানি কার্ড, ফুয়েল কার্ড, এই বিভিন্ন কার্ড আর কার্ড, কার্ডের দেখা গেল অভাব নাই। এরপরে আবার দেখা গেল যে উম জ্বালানির সংকট, চালের দাম বেশি, তেলের দাম বেশি, ডালের দাম বেশি, চারদিকে সিন্ডিকেট, এরপর ব্যবসায়ীরা স্টক আটকাই রাখতেছে, জ্বালানি মজুত করতেছে। সো এই বিষয়টা হচ্ছে সবকিছু মিলে একটা জালে আটকানো আছে। আপনারা যদি আমাকে ৫ মিনিট সময় দেন, আমি ৫ মিনিট একটু ক্লিয়ারভাবে তো ব্যাখ্যা করতে পারবো না, হয়তোবা কিছুটা ব্যাখ্যা করি। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করি। সো শুরুতেই আসেন, আমি যেহেতু বিজনেস নিয়ে বই-টই পড়া হয় কিছু, যেহেতু বিজনেস করতেছি অলরেডি, কিছু বই পড়া হয়। আশা করছি সেখান থেকে কিছুটা হলেও বুঝিয়ে বলতে পারবো। সো আমি একটা বইতে পড়ছিলাম যে যদি কোনো প্রোডাক্টের দাম বাড়াইতে হয় এবং যদি কাস্টমারগুলোও ঠিক রাখতে হয়, সেক্ষেত্রে দাম ডাবল করে দিয়ে অর্ধেক করে দেবো। এক কথা এইভাবে যে কোনো প্রোডাক্টের যদি দাম বাড়াইতে হয়, সেক্ষেত্রে দাম ডাবল করে দিয়ে অর্ধেক করে দেবো। এখন এইটা ডাবল করে দিয়ে অর্ধেক করে দেওয়ার বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে বলি। সো একটা রাজ্যে রাজা ছিল। রাজার ধন সম্পদ প্রায় সংকট, প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছিল, ফুরিয়ে আসছিল। তখন ওই রাজা রাজা চিন্তা করলো এইভাবে তো আর চলবে না, এখন তো আমার ধন সম্পদ ফুরিয়ে গেলে তো আর আমার অবস্থা একটা ভয়াবহ হয়ে যাবে। রাজা তখন কি করবে? রাজা তখন চিন্তা করলো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেবে, কিন্তু ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিলে ওই রাজ্যের ভিতর বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে এইগুলো। তখন ওই রাজ্যের ভিতরে একজন মন্ত্রী ছিল, অলস, যে কোনো কাজ কাম করতো না। ওনার মাথায় একটা বুদ্ধি আসলো যে এটা থেকে তো মুক্ত করা যায়, সবকিছুর মালামালের দাম বাড়াই দিলে ঠিক হয়ে যায়। রাজা বললো এটা কেমনে সম্ভব? পরে বললো, রাজার বিস্তারিতটা বুঝে বললো। তখন ওই রাজা করলো কি, রাজা শহরের যত বড় বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী সবাই ডাকলো, ডাকে বললো তোমাদের সকল মালামাল ডাবল করে বিক্রি করবা। তখন সবাই ডাবল করে বলতে ১০ টাকার মালামাল ২০ টাকা করে বিক্রি করবা, তোমরা ১০ টাকার মাল ১১ টাকা নেবা আর বাকি ৯ টাকা আমারে দেবা। তখন রাজ্যের সবাই মনে করলো, সব ব্যবসায়ীরা মনে করলো এতে তো রাজ্যের ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে, আমরা পারবো না। তখন রাজা বললো, যা হয় আমি সব কিছু ম্যানেজ করবো, তোমরা কালকে থেকে এই কয় টাকা করে বিক্রি করবা, যদি ব্যবসা করতে হয়, নাহলে ব্যবসা বন্ধ। তখন সবাই বাধ্য, রাজা যখন বলছে, তখন সবাই ওই ১০ টাকার মাল ২০ টাকা করে বিক্রি করা শুরু করলো। তখন তো রাজ্যের সবাই খেপে গেল, কি করে ১০ টাকার মাল ২০ টাকা বিক্রি করে ডাবল দামে কেমনে বিক্রি করতেছে। সবাই আন্দোলন সংগ্রাম শুরু করে দিল, ব্যবসায়ীদের বিরুদ্ধে ভাঙচুর শুরু করে দিল। এরপরে কি করলো রাজা, এই ভয়াবহ অবস্থা দেখে রাজা সকল রাজ্যের সবাইরে ডাকলো এবং সব ব্যবসায়ীদেরকে ডাকলো, ডাকে একখানে বসলো। বসে এই যে ১০ টাকার মালটা ২০ টাকা বিক্রি করলো, এটা সকলকে বললো যে এইটা তো তোমাদের সমস্যা। তখন রাজ্যের সবাই বললো হ্যাঁ। বললো তাহলে আমি সবার দাম কমাই দিতেছি। তখন তো রাজ্যের সবাই খুশি। তখন ওই যে ১০ টাকার মালটা ২০ টাকা হলো, ২০ টাকার মালটা কমিয়ে ১৫ টাকা করে দিল। ১৫ টাকা করে দিলে এখন তো রাজ্যের সবাই খুশি, ব্যবসায়ীরাও খুশি। ব্যবসায়ী ১০ টাকার মাল ১১ টাকা বিক্রি করতেছে, আবার রাজাও খুশি, সে ১০ টাকার মাল ১৫ টাকা বিক্রি করতেছে, সে ৫ টাকা পাইতেছে, ৪ টাকা পাইতেছে রাজা, ব্যবসায়ী আরও ১ টাকা বেশি পাইতেছে, ওদিকে জনগণেরও ৫ টাকা কমে গেল। এই হচ্ছে ব্যবসার ধরন, এইটা হচ্ছে রাজ্যের সিন্ডিকেট যেটাকে বলা হয়। এই বাংলাদেশেও সেম সিন্ডিকেটটা তৈরি হয়েছে। বাংলাদেশেও সব কিছুর দাম বৃদ্ধি, এদিকে সংকট, এরপরে আবার সবাই সব কিছু সিন্ডিকেট তৈরি করতেছে, অনেকে মজুত করতেছে। এই যে কি একটা একাকার অবস্থা। এরপরে আবার আমাদের নেতা, সে তো বিভিন্ন কার্ড নিয়ে ব্যস্ত, দেশে কার্ডের শুধু সরাসরি। এখন মাঝখান থেকে আমরা জনগণ তো কার্ড পাইয়ে খুশি হইতেছে, আমার ফ্যামিলি কার্ড দিতেছে, আমার কৃষক কার্ড দিতেছে, আমার ফুয়েল কার্ড দিতেছে, আমি তো খুশি। আমার ১৩০০ টাকার গ্যাস ১৯০০ টাকা কইরা আমার, আবার সেই নেতা আমার ১৫০০ টাকা সেই গ্যাস দিতেছে, যে গ্যাস ছিল ১৩০০ টাকা, সেই গ্যাস আমার ১৫০০ টাকায় দিতেছে। তারপর আমিও খুশি, ব্যবসায়ীরাও খুশি এবং সেও খুশি। এই হচ্ছে আমাদের বর্তমান ভয়াবহ অবস্থা। এই অবস্থানে আমরা আছি। আমরা তো জনগণ, চুদিয়া মার্কা জনগণ, সব কিছুতে খুশি হয়ে যেতেছি, সব নেতাই করতেছি। কিন্তু আমরা জানি যে এটা তারেক রহমানের প্ল্যান না, হয়তোবা তার আশেপাশের মানুষগুলোই তারে নিয়ন্ত্রণ করতেছে। আফসোস হয়, যদি আজকে বেগম জিয়া থাকতো তাইলে হয়তোবা সংসদে এই সংকটটা হইতো না, সংসদের ভিতরে এই অবস্থানটা হইতো না। আজকে খুব বেগম জিয়ার কথা মনে পড়তেছে, হয়তোবা বেগম জিয়া থাকলে এই অবস্থানটা হইতো না। বেসিক্যালি বিষয়টা আপনাদেরকে আশা করছি বুঝিয়ে বলতে পারছি যে আমরা কোন ভয়াবহ অবস্থানটায় আছি। আমরা একবারে কি বলবো বলেন, আমরা একবারে ভয়াবহ অবস্থানে আছি, করুণ অবস্থানে আছি। আমরা দুর্ভিক্ষর মুখে দাঁড়িয়ে আছি। এরপর যে দেশের কি একটা অবস্থা হবে যেটা বলা যায় না। আশা করছি সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং সবাই একটু লাইক কমেন্ট করবেন, আর কি বিষয়ে জানতে চান একটু কমেন্ট করবেন। আপনাদের ২-১টা কমেন্টে আমি একটু মোটিভেট হই, এই আর কি, আর কিছুই না। আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি ভিডিওতে লাইক কমেন্ট করতে বলিনি, এই ভিডিওটাতেই বললাম সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের অনেক সময় নষ্ট করছি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
সবাই ভালো থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হয়তোবা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।